নমস্কার, মাতৃ আদেশে আপনাদের সকলকে স্বাগত। আজকের এপিসোড তন্ত্র শাস্ত্রের প্রতি শ্রদ্ধাহীনতা। আসলে আমরা আজকের দিনে দাঁড়িয়ে তন্ত্র শব্দটি শুনলেই ভীত হই এবং আমরা মনের মধ্যে বা আমাদের মাইন্ডে যেটা সর্বপ্রথম আসে সেটা হলো তন্ত্র দুর্নীতি প্রশ্রয় দেয়, তন্ত্র অশ্লীলতা সমর্থন করে। আসলে কি তাই? তন্ত্র তো একটি শাস্ত্র। শাস্ত্রের অর্থেই তো বলা হয় যে যাহার দ্বারা সংসারের যাবতীয় কার্য সুশাসিত হয় তাহাই তো শাস্ত্র। তাহলে যার দ্বারা সুশাসিত হচ্ছে সেটি কি করে দুর্নীতি প্রশ্রয় দিতে পারে, কি করে অশ্লীলতা সমর্থন করতে পারে? এটা তো সম্ভব নয়। তাহলে কেন আমাদের মধ্যে এই মাইন্ডসেট তৈরি হয়ে আছে? কারণ কিছু নিম্ন মার্গের সাধকের দ্বারা আমাদের মধ্যে এই ভীতিভাব তৈরি করে রাখা হয়েছে যাতে তাহারা তাদের কার্যসিদ্ধি করতে পারে। কিন্তু আশা করি আমার এটি এই বিষয়ে প্রথম পর্ব। এই পর্বতে এই বিষয়ে আমি দুটো পর্ব করব, তার মধ্যে এটি প্রথম পর্ব। আশা করি এই দুটি পর্ব যদি আপনি দেখেন তাহলে তন্ত্রের প্রতি আপনার যে ধারণা বা যে ভীতি সেটা নষ্ট হয়ে যাবে। আমি আমার যথাসাধ্য চেষ্টা করব, আমি যেটুকু পড়েছি সেটুকু আপনাদের সামনে তুলে ধরব, যার দ্বারা আপনার মধ্যে যে তন্ত্রের প্রতি ভীতি রয়েছে সেটি নষ্ট হয় এবং তন্ত্রকে আপনি বুঝতে পারেন বা জানতে পারেন তন্ত্র সত্যিই আসলে কি, বা তন্ত্রের মধ্যে যে উল্লেখিত ক্রিয়াগুলি সেগুলি আসলে কিভাবে ব্যবহৃত হয় আমাদের জীবনের মধ্যে। তো চলুন শুরু করা যাক। আমাদের প্রথমেই মাথার মধ্যে যেটা আসে, তন্ত্রশাস্ত্র মানেই হচ্ছে ব্যভিচার ক্রিয়া, যা ভদ্র সমাজের মধ্যে নক্কারজনক। আর তন্ত্রশাস্ত্রে তো আবার লাগে পঞ্চম, অর্থাৎ মদ্য, মাংস, মৎস্য, মুদ্রা, মৈথুন। এইরূপ কুৎসিত ও শ্লীলতাহানিজনক যে ভ্রান্ত ধারণা যতক্ষণ না আপনার মাইন্ডের মধ্যে থেকে তন্ত্রের বিষয়ে এই যে কুৎসিত বা শ্লীলতাহানিজনক যে ভ্রান্ত ধারণা আপনার মধ্যে হয়ে রয়েছে সেটি যতক্ষণ না আপনি দূর করতে পারবেন ততক্ষণ আপনি তন্ত্রশাস্ত্রের প্রতি আপনার শ্রদ্ধা কোনোদিনই জন্মাবে না। এই ভিডিওর দ্বারা আমি সেটি দূর করার চেষ্টা করব। এই যে বিরূপ মনোভাব আপনাদের মধ্যে তৈরি হয়েছে তন্ত্রশাস্ত্রের প্রতি, কারণ তাতে অশ্লীল পরিভাষা রয়েছে। শুধু কি তন্ত্রেই অশ্লীল পরিভাষা রয়েছে? না, হিন্দুর যে প্রচুর শাস্ত্র রয়েছে, যে 4টি শাস্ত্র রয়েছে যথাক্রমে, সবেতেই এই ধরনের পরিভাষা উল্লেখিত আছে। যেখানে বেদ আছে, উপনিষদ আছে, পুরাণ আছে, এমনকি বৈষ্ণব শাস্ত্রেও এসব বিদ্যমান, তন্ত্রেতে তো আছেই। পরিভাষাগুলির রহস্য সবার আগে বোঝা দরকার। সকল রহস্য উদ্ঘাটন যতক্ষণ না আপনি করতে পারবেন এই পরিভাষাগুলি আপনার কাছে অশ্লীল মনেই হবে। আমি রিসেন্ট ভিডিওতে কোণারকের সূর্য মন্দিরের সম্পূর্ণ ডিটেল ভিডিও ছেড়েছি, যদি চান দেখতে পারেন। সেই কোণারকের সূর্য মন্দির বলুন, পুরীধামে শ্রী জগন্নাথের মন্দির বলুন, এই রকম অনেক মন্দির আছে যেখানে এই ধরনের অশ্লীল কারুকার্য করা রয়েছে। সেইগুলিকে যদি আপনি না বুঝে সেইগুলো সম্পর্কে যদি আপনি বক্তব্য দেন সেটি একদমই অশোভনীয়, সেটি মোটেও ভালো জিনিস না। কারণ সেই জিনিস সম্পর্কে আপনার কোনো জ্ঞান নেই, কেন করা রয়েছেন তা আপনিও জানেন না, আপনি আপনার মতো করে সেটাকে দেখছেন, তার জন্য আপনাকে সেটি অশ্লীল মনে হচ্ছে, যেটা আদতে অশ্লীল না। শ্লীলতা ও অশ্লীলতা এই কথাগুলির বিশেষ কোনো অর্থবহন নহে। দেহের দুটি অঙ্গের আলোচনাকেই আমরা অশ্লীল বলে থাকি। সেটা কি কি? লিঙ্গ এবং যোনি। শুনলেই, এই দুটি শব্দ শুনলেই ভদ্রজন চমকে ওঠে এবং নাসিকা কুঁচকায়। কিন্তু ইহা বোঝা উচিত একজন ডাক্তারের কাছে এই দুটি অঙ্গই সর্বাধিক আলোচ্য বস্তু। একজন ডাক্তারের কাছে যদি যান এই বিষয়টাই সর্বাধিক আলোচ্য বস্তু। কারণ সকলের দৃষ্টির রহস্য বা সকল এই সৃষ্টি, আমাদের যে এই সমগ্র সৃষ্টি রয়েছে, এই সমগ্র সৃষ্টির রহস্যই কিন্তু লুকিয়ে আছে এই দুটি অঙ্গের মধ্যে। দেহের মল, মূত্র, কফ ইত্যাদি আপনার কাছে যা অপবিত্র, কিন্তু একজন ডাক্তার কিন্তু এইগুলি শিশিতে ভরে আপনাকে পরীক্ষা করতে পাঠায় আপনার শরীরের মধ্যে কোনো
অসুস্থতার তথ্য বিদ্যমান আছে তা জানার জন্য। আপনার শরীরে যদি কোনো রোগ থাকে, সবার আগে এই অপবিত্র জিনিসগুলোকে নিয়েই কিন্তু ডাক্তার পরীক্ষা করতে বলে যে আপনার শরীরে কোনো রোগ আছে তা সন্ধান পাওয়ার জন্য। আপনার কাছে সেটা অপবিত্র হতে পারে, কিন্তু একজন ডাক্তারের কাছে সেটা অপবিত্র না। সুতরাং শীল অশ্লীল কথা নির্ভর করে মানুষের দৃষ্টিভঙ্গির ওপর। আপনি সেটাকে কিভাবে দেখছেন তার ওপর আপনার নির্ভর করছে কোনটা শীল কোনটা অশ্লীল। উপনিষদে আছে নরনারীর মিলন প্রক্রিয়ার বিশদ বর্ণনা। বেদান্ত দর্শনে সূত্রে আছে শাস্ত্রজনিতত্ত্ব। বৈষ্ণব সাহিত্য গীত গোবিন্দে গ্রন্থে এই জাতীয় কথা ভরে পড়ে রয়েছে। উহা যে অতি উচ্চতর মহামিলনের সংবাদ বহন করছে তা আপনি বুঝতে পারবেন না, কারণ আপনার চোখে সেই জিনিসটি অশ্লীল। রাধা গোবিন্দের যে নিবিড় মিলনের নামই হচ্ছে কিন্তু মদনমোহন। কৃষ্ণের ভজনের মহামন্ত্রের মধ্যে বা কৃষ্ণের শ্রেষ্ঠ মন্ত্রের মধ্যে কামবীজ ও কামগায়ত্রী কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই ভাষাগুলি আপাতত কানে গেলে আপনার মনে হতে পারে যে এইগুলি অশ্লীল বিষয়, কিন্তু আদতে এটি কিন্তু অশ্লীল না। আপনি যেই জিনিসটাকে লুকোতে চাইছেন, তন্ত্র সেই জিনিসটা দিয়ে আপনাকে ঠিক করতে চাইছে। এই বিষয়টা বোঝা কিন্তু খুব দরকার। অন্যান্য শাস্ত্রে যা বলা হচ্ছে তন্ত্রশাস্ত্রে তাই বলা হচ্ছে। তন্ত্র আপনাকে শেখায় কিভাবে নিজের শরীরকে বা নিজকে কিভাবে ত্রাণ করতে হয়। তাই হলো তন্ত্রের মূল উদ্দেশ্য। কলিযুগের শাস্ত্র কিন্তু তন্ত্র। কলিযুগে আমাদের হাতে সময় কম, তার জন্য আমাদের যে ভগবানের প্রতি যে পূজা এবং অর্চনা বা নিজেকে সংশোধন করার জন্য তন্ত্রই হচ্ছে একমাত্র পথ। কারণ বৈদিক ক্রিয়া করার মতো সময় বা খরচ এখন সাধারণ মানুষের হাতে নেই। তার জন্য সেই জায়গায় পরিপূরক হিসেবে ব্যবহার করা হয় তন্ত্রকে। তন্ত্র কিন্তু বেদের যতটা, বেদকে যেভাবে আমরা দেখি, তন্ত্র কিন্তু সেই ধরনেরই শাস্ত্র, যাকে বোঝা দরকার, জানা দরকার। তার থেকে ভীতি হওয়ার মতো এমন কিছু নেই। আপনাকে যেগুলিকে আঙুল যদি ঘুরিয়ে দেখানো হয় তাহলে আপনি তো ভীতি পাবেন, স্বাভাবিক ব্যাপার। আজকের ভিডিও এইটুকুনি। আমি পরের ভিডিওতে আপনাদেরকে বোঝাবো অভিচার ক্রিয়া নিজের ওপর কিভাবে খাটানো হয়, বা মূল তন্ত্রে বলা হয় যে অভিচার ক্রিয়াকে নিজের ওপর প্রয়োগ করার কথা। সেই নিয়েই পরের ভিডিও আলোচনা হবে। আজকের ভিডিও এইটুকুনি। নমস্কার।